নমস্কার, খবর শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। মেদিনীপুর শহরে চার্চ স্কুলে বিশেষ কোচিং সেন্টারের উদ্বোধন করলেন মহকুমা শাসক। মেধাবীদের প্রশিক্ষণ হবে প্রবেশিকার জন্য। দাঁতন 1 নম্বর। দাঁতনে পঞ্চম শ্রেণীর ছাত্রের বাথরুম থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ। মেদিনীপুর সংসদ কোটার অর্থে কঙ্কাবতী কমিউনিটি হলের সংস্করণ ও সম্প্রসারণ কাজ দেখাতে হাজির হলেন জুনমালিয়া। দাসপুর 1 নম্বর। 4 মাস ধরে বন্ধ কুকুরদহ ব্রিজ, সমস্যায় ট্রাক চালক থেকে এলাকার মানুষজন। বড় খবর, শেষ 30শে জুন এই কাজ না করলেই বন্ধ হবে ফ্রি রেশন। ওয়েস্ট বেঙ্গল, খোলা চিঠি মোদিকে, এবার অসমের সঙ্গীতা বড়ুয়ার। বিনপুর 1 নম্বর। ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে বিনপুর 1 নম্বর ব্লকের 3টি জায়গায় মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান। বাস বোঝাই লরিকে করা হলো জরিমানা। নয়াগ্রাম, সিংধুই এলাকায় দাপিয়ে বেড়ালো আনুমানিক 30টির একটি দাঁতল হাতির দল। নষ্ট 15 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। ঝাড়গ্রাম, চুপকা এলাকায় বাংলার আবাস প্রকল্পের উপভোক্তাদের বাড়ির কাজ পরিদর্শনে ঝাড়গ্রাম ব্লক প্রশাসন। ওয়েস্ট বেঙ্গল, মোদির সামনে উজ্জীবিত হয়ে মঞ্চে একই বললেন শুভেন্দু। ঝাড়গ্রাম, চোলাই মদ বিক্রির অভিযোগে ফুলবেড়িয়া থেকে গ্রেপ্তার এক পেশ করা হলো ঝাড়গ্রাম জেলা আদালতে। উদ্ধার 10 লিটার চোলাই মদ। অঙ্কিতা ভান্ডারী খুনের দোষী সাব্যস্ত, বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে সহ 3। পাঞ্জাবে একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত 5, জখম 34। ঢিলেমির রাজনীতি, অর্থ কমিশনের 1000 কোটি পাবে না বাংলা। বদলি আটকাতে কলকাতা হাইকোর্টে মামলা সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক সদস্যের। প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। বারুইপুরে ভোররাতে পৌড়ার বাড়িতে লুট, এলাকায় চাঞ্চল্য। প্রকাশ্যে বা জনবহুল এলাকায় ধূমপান নিষিদ্ধ, নিয়ম ভাঙলেই মোটা অঙ্কের জরিমানা। ট্রাম্পের শুল্কনীতি আপাতত বহাল রাখল ফেডারাল কোর্ট। এসএসসিতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি রাজ্যে, কর্মরতদের বাড়তি 10 নম্বর। দেশীয় সংস্থার যুদ্ধ সরঞ্জাম সরবরাহে বিলম্ব নিয়ে ফের সরব বায়ুসেনা প্রধান। রক্ত দেখতে আমার ভালো লাগে, মা বাবাকে খুনের পর স্বীকারোক্তি হুমায়ুনের। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুর, যদি ভারতীয় নৌসেনা অংশগ্রহণ করত তাহলে পাকিস্তানের 4 টুকরো হতো, বললেন রাজনাথ। পানাজি, 30শে মে দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান বহনকারী রণতরী INS বিক্রান্তে আজ শুক্রবার চড়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গোয়ায় গিয়ে নৌসেনার জওয়ানদের সঙ্গে দেখা করেন রাজনাথ সিং, তারপরে চড়েন যুদ্ধজাহাজ INS বিক্রান্তে। এই মুহূর্তে আরব সাগরে রয়েছে INS বিক্রান্ত, সেখান থেকেই তিনি পাকিস্তানের বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন। রাজনাথ হুঁশিয়ারির সুরে জানান, অপারেশন সিন্দুরে নৌসেনা অংশগ্রহণ করেনি। যদি অভিযানে অংশগ্রহণ করত তাহলে পাকিস্তানের 4 টুকরো হতো হয়তো। এর আগে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে নৌসেনা নিজের বীরত্ব দেখিয়েছিল, তখনই পাকিস্তান 2 ভাগে ভাগ হয়ে যায়। তিনি আরও বলেন, অপারেশন সিন্দুরের সময়ে ভারতীয় নৌসেনা নিঃশব্দে নিজের কাজ করেছে। যখন বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে, তখন আরব সাগরে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছিল নৌসেনা। সেই ভয়ে নিজেদের বন্দরেই আটকে ছিল পাকিস্তানের যুদ্ধজাহাজ। ভারতের ভয়ে সমুদ্রে আসতেই পারেনি পাকিস্তানি নৌসেনা। গত 7ই মে ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়। তারপরেই পাক সেনা ভারতের সীমান্তবর্তী এলাকাতে হামলা চালাতে শুরু করে। পাল্টা কড়া জবাব দেয় ভারতও। গুড়িয়ে দেওয়া হয় পাক বায়ুসেনার একাধিক ঘাঁটি, ধ্বংস করে দেওয়া হয় এয়ার ডিফেন্স সিস্টেম। তখন আরব সাগরে মোতায়েন করা ছিল ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ, যা পাকিস্তানি সেনাদের মনে ভয় ধরিয়েছিল বলেই দাবি রাজনাথের। জলপথে পাক সেনা হামলা চালালে রুখে দিত INS বিক্রান্ত, সেইভাবেই প্রস্তুত ছিল ভারতীয় নৌসেনা। তাই এদিন গোয়াতে গিয়ে নৌসেনাকে কুর্নিশ জানান প্রতিরক্ষামন্ত্রী। পাঞ্জাবে একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত 5, জখম 34। অমৃতসর, মাঝরাতে পাঞ্জাবের মুক্তসর জেলায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হলো 5 জনের, জখম কমপক্ষে 34 জন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে ঘটনাটি। পাঞ্জাবের মুক্তসর জেলার সিংওয়ালা গ্রামে রয়েছে ওই বাজি তৈরির কারখানাটি। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোতলা কারখানাটি ভেঙে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সেই ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে মৃত্যু হয়েছে 5 জনের। ওই কারখানার ধ্বংসাবশেষের নিচে অনেক শ্রমিকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় কাজ করতেন মূলত উত্তরপ্রদেশ ও বিহারের পরিযায়ী শ্রমিকরা। মৃতদের নাম পরিচয় এখনও পর্যন্ত জানায়নি পুলিশ। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে অনুমান পুলিশের। ওই বাজি তৈরির কারখানার মালিক বেপাত্তা, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত প্রতিদিন গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। উত্তর সিকিমের তিস্তা নদীতে পর্যটকদের গাড়ি জখম অবস্থায় উদ্ধার, 2 জন নিখোঁজ নয়। জলপাইগুড়ি, দুর্যোগপূর্ণ আবহাওয়া সিকিমে, তার মাঝেই ঘটে গেল বিপত্তি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উত্তর সিকিমের চুংথাং মুনসিথাং রুটে একটি পর্যটকবাহী গাড়ি প্রায় 1000 ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে গিয়েছে। গাড়িটিতে চালকসহ 11 জন ছিলেন বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, যাদের মধ্যে 10 জন পর্যটক। তারা বাংলা ও উড়িষ্যার বাসিন্দা বলে প্রশাসন সূত্রে খবর। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঘটে দুর্ঘটনাটি। খবর পেয়ে উদ্ধার কাজে হাত লাগায় ভারতীয় সেনাবাহিনী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। গুরুতর জখম অবস্থায় 2 ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে, এমনটাই প্রশাসন সূত্রে খবর।
তাদের জরুরি চিকিৎসার জন্য গ্যাংটকে নিয়ে যাওয়া হয়েছে, তবে 9 জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নদীর তীর এবং আশেপাশে দুর্গম এলাকায় উদ্ধারকারী দল তাদের খোঁজ চালাচ্ছেন। উত্তর সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে পাহাড়ি রাস্তায় পিছল ছিল। গাড়িটির চাকা পিছলে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় প্রাথমিক অনুমান পুলিশের। পর্যটকরা গুরুডাংমার লেক থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন ওড়িশার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। এই দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী। অঙ্কিতা ভান্ডারী খুনের মামলায় দোষী সাব্যস্ত বিজেপি নেতার ছেলে সহ 3 জন, যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের। দেরাদুন। 2022 সালে উত্তরাখণ্ডের পাউড়ি জেলায় এক তরুণীকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে সহ 3 জন। আজ শুক্রবার এই সংক্রান্ত একটি রায় দিয়েছে উত্তরাখণ্ডের এক নিম্ন আদালত। বিচারকের রায়ের ফলে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে পুলকিত আর্য, সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্ত। সঙ্গে এই মামলায় তাদের যাবজ্জীবন সাজার ঘোষণা করেছে আদালত। 2022 সালের 18 সেপ্টেম্বর অঙ্কিতা ভান্ডারী বয়স 19 নামের ওই তরুণী খুন হন। ঋষিকেশের কাছে একটি হোটেলে কাজ করতেন অঙ্কিতা। সেই হোটেলের মালিক ছিলেন ওই বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে পুলকিত। এই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে অঙ্কিতার সঙ্গে কোনো এক কারণে ঝগড়া হয়েছিল পুলকিতের। পরে পুলকিত ওই তরুণীকে খালে ঠেলে ফেলে খুন করেন। এই ঘটনায় তাকে সাহায্য করেছিলেন হোটেলের ওই 2 কর্মী সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্ত। 2022 সালের 24 সেপ্টেম্বর খাল থেকে উদ্ধার হয় অঙ্কিতার মৃতদেহ। তদন্ত করতে গিয়ে পুলিশ পুলকিত, সৌরভ ও অঙ্কিতের নাম জানতে পারে ও পরে তাদের গ্রেপ্তার করে। এই খুনের ঘটনার তদন্তে গঠন করা হয় সিট। ওই 3 তরুণের বিরুদ্ধে অঙ্কিতাকে খুনের সমস্ত প্রমাণ পেয়ে যান তদন্তকারী অফিসাররা। তারপরে আদালতে 500 পাতার চার্জশিট জমা দেয় সিট। 3 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। তারপরেই গত 2023 সালের 28 মার্চ বিচার প্রক্রিয়া শুরু হয়। 47 জন সাক্ষীর বয়ান ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আজ শুক্রবার অঙ্কিতা ভান্ডারীকে খুনের ঘটনায় বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে পুলকিত সহ সৌরভ ও অঙ্কিতকে দোষী সাব্যস্ত করে আদালত। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 302, 201, 354 এ গ্যাংস্টার মামলা দায়ের করা হয়েছিল। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু হল এক বিজেপি কর্মীর। হলদিবাড়ি। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক বিজেপির কর্মীর। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি তেঁতুলতলা এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মীরা। সেই বাসের ছাদেই উঠে বসেছিল কয়েকজন বিজেপি কর্মী। রাস্তা দিয়ে ফেরার পথে কাশিয়াবাড়ি তেঁতুলতলা এলাকায় রাস্তার মাঝে থাকা হাইট বারে ধাক্কা লাগে এক বিজেপি কর্মীর। তখনই জ্ঞান হারায় সেই বিজেপি কর্মী। এরপর বাকি বিজেপি কর্মীরা তাকে উদ্ধার করে তড়িঘড়ি জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ সূত্রে খবর, মৃত ওই বিজেপির কর্মীর নাম মিঠুন সরকার, বয়স 26। তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অমরখানা এলাকায়। এই বিষয়ে অমরখানা এলাকার বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য লক্ষ্মী সরকার জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে বাসে করে ফিরছিলেন। বাসের ভিতরে জায়গা থাকলেও 7 থেকে 8 জন দলীয় কর্মী আমাদের কথা না শুনে বাসের উপরে উঠেছিল। এরপর কাশিয়াবাড়ি তেঁতুলতলা এলাকায় রাস্তার মাঝে থাকা হাইট বার দেখে মাথা নিচু করেন তারা, কিন্তু কোনোভাবে মিঠুনের মাথা ঠুকে যায় ওই হাইট বারে। তারপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য যাতে করা হয় সেই ব্যাপারে রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। বারুইপুরে ভোররাতে পৌড়ার বাড়িতে লুট, এলাকায় চাঞ্চল্য। ভোররাতের নিস্তব্ধতা ভেঙে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। আজ শুক্রবার ভোররাতে বারুইপুর মহকুমা হাসপাতালের পিছনে উকিলপাড়ার এক 80 বছরের পৌড়ার বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা। ওই পৌড়ার নাম মায়া মণ্ডল। জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও মায়াদেবী ভোর 4:30-তে ঘুম থেকে ওঠেন। তারপরে বাড়ির সদর দরজা খুলতেই মুখে কাপড় বাঁধা অবস্থায় 2-3 জন দুষ্কৃতী হঠাৎ করে ঢুকে পড়ে। ওরাকে লাঠি দেখিয়ে তারা ভয় দেখায়। তার কাছ থেকে 3টি সোনার আংটি, 1 জোড়া সোনার দুল এবং দোতলার একটি ঘর থেকে কিছু নগদ টাকা লুট করে। নাইট ডিউটি থাকায় ছেলে বাড়িতে ছিলেন না। বাড়ির বাকি ঘরগুলির দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় ওই দুষ্কৃতীরা, যাতে করে পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে না বেরোতে পারেন। মায়াদেবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রতিবেশীরা গিয়ে দরজার তালা খুলে পরিবারের বাকি সদস্যদের উদ্ধার করে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হাসপাতাল লাগোয়া এলাকায় এভাবে লুটপাটের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। প্রকাশ্যে বা জনবহুল এলাকায় ধূমপান নিষিদ্ধ, নিয়ম ভাঙলেই মোটা অঙ্কের জরিমানা। প্যারিস। রাস্তায় হাঁটছেন, কেউ পাশ দিয়ে চলে গেলে ধূমপান করতে করতে অস্বস্তি হলো আপনার, কারণ আপনি ধূমপায়ী নন। আবার পার্কে কিংবা জনবহুল এলাকায় কেউ দাঁড়িয়ে ধূমপান করছে, যার ফলে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে সেই ধোঁয়ায়। এমন পরিস্থিতি সর্বত্র দেখাই যায়। এবার সেই পরিস্থিতির পরিবর্তন করতে চাইছে একটি দেশ। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার পথে ফ্রান্স। বিশেষ করে জনবহুল এলাকায় এবার থেকে আর ধূমপান করা যাবে না। ইউরোপের এই দেশটিতে আগামী 1 জুলাই থেকে চালু হচ্ছে এই নিয়ম।
কেউ নিয়ম ভাঙলেই পড়তে হবে কড়া শাস্তির মুখে। জরিমানা হবে 135 ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় 13,000 টাকা। প্রকাশ্যে বা জনবহুল এলাকায় ধূমপান করলে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তাই এই নিয়ম লাগু করা হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ক্যাথরিন ভাউটরিন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যেখানে শিশুরা থাকে সেখানে মাদককে নিষিদ্ধ করা উচিত, শিশুদের নিঃশ্বাস নিতে যাতে সমস্যা না হয়, তাই এই পদক্ষেপ। ফ্রান্সে কোন কোন জায়গায় আর প্রকাশ্যে ধূমপান করা যাবে না? জানা গেছে সমুদ্র তটে, পার্কে, স্কুলের বাইরে, বাস বা ট্যাক্সি স্ট্যান্ডে ও খেলার মাঠে। তবে ক্যাফে বা রেস্তোরাঁতে এই নিয়ম লাগু হবে না। জানা গিয়েছে ইলেকট্রনিক সিগারেটকে ছাড় দেওয়া হয়েছে। কিছুদিন আগেই ফ্রান্সে প্রকাশ্যে ধূমপানকে নিষিদ্ধ করার বিষয়ে একটি সমীক্ষা করা হয়, যাতে 62% জনগণ জানান প্রকাশ্যে ধূমপানকে নিষিদ্ধ করা হোক। তারপরেই ফরাসি সরকারের তরফেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফ্রান্সে ধূমপান ও মাদক সেবনের জন্য বছরে প্রায় 75,000 মানুষের মৃত্যু হয়, এমনটাই দেখা গিয়েছে পরিসংখ্যানে। ট্রাম্পের শুল্ক নীতি আপাতত বহাল রাখল ফেডারাল কোর্ট। ওয়াশিংটন। ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির জেরে গোটা বিশ্বে বাণিজ্য ক্ষেত্রে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। চড়া হারে শুল্ক চাপানো হয় একাধিক দেশে। গত 2 এপ্রিল সেই শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও গতকাল বৃহস্পতিবার আমেরিকার নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত একটি আদালত ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ স্থগিত করে দিয়েছিল। 3 বিচারক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, আইনি এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছেন ট্রাম্প। আইনসভায় আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ বেআইনি। যদিও আদালতের সেই রায়ে খুশি ছিল না হোয়াইট হাউস, যার ফলে নিউ ইয়র্কের ওই দেওয়ানির আদালতের রায়ের বিরুদ্ধে ফেডারাল কোর্টে আপিল করে ট্রাম্প প্রশাসন। আর ট্রাম্প প্রশাসনের আর্জিতে সাড়া দিয়ে আপাতত শুল্কনীতি বহাল রাখল নির্দেশ দেয় ফেডারাল কোর্ট। তবে আগামী 5 জুনের মধ্যে মামলাকারীদের এবং 9 জুনের মধ্যে ট্রাম্প প্রশাসনকে এই শুল্কনীতি নিয়ে বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এই কোর্টের তরফে। নতুন শুল্কনীতি আরোপের সময়ে ট্রাম্প হাতিয়ার করেছিলেন 1977 সালের জরুরি ক্ষমতা সংক্রান্ত একটি আইনকে। সেই আইনের ভিত্তিতেই ট্রাম্পের শুল্কনীতি আপাতত বহাল রাখল নির্দেশ দিয়েছে ফেডারাল কোর্ট, যার ফলে স্বস্তিতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্কের দেওয়ানি আদালতের রায়ে বেজায় ক্ষুব্ধ ছিল হোয়াইট হাউস। পুরো বিষয়টা নিয়ে আদালতের কোনো পদক্ষেপ করা উচিত নয় বলে জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিয়াভিট। তিনি বলেন, এই লড়াই আমরা আদালতে ঠিকই জিতব, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ, ধৃত যুবক, 31 লক্ষ টাকার প্রতারণাও। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আসবো খবরে কলকাতা। প্রেমের ফাঁদ পাতা ফেসবুকে, আসলে প্রেমের নামে প্রতারণার ফাঁদ। একাধিক তরুণীকে সেই ফাঁদে ফেলে বিয়ের টোপ দিয়ে শারীরিক ঘনিষ্ঠতা, তারপর নানা অছিলায় টাকা আদায়। এভাবেই পূর্ব যাদবপুর থানা এলাকার এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পর 31 লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। তারা জানিয়েছে, ধৃতের নাম রাজদীপ রায়। তার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আদালত সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা রাজদীপের পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা রয়েছে। ফেসবুকে নিজের প্রোফাইলে সে গাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিত। কোনো মহিলা সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে তার নাম ও ফোন নম্বর রেখে দিত রাজদীপ। মাঝে মধ্যে তাদের সঙ্গে কথা বলতো। নাম পরিচয় জানার পর ফেসবুকে সেই মেয়েদের বন্ধুত্বের অনুরোধ পাঠাতো। পূর্ব যাদবপুরের ওই তরুণীর সঙ্গে মাস 6 আগে এভাবেই অভিযুক্ত যুবকের পরিচয় হয়েছিল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজদীপ বিভিন্ন জায়গায় ওই তরুণীকে বেড়াতে নিয়ে যায়। তারপর সেখানে শারীরিক সম্পর্ক করে। এই ঘনিষ্ঠতা সূত্রেই সে জেনে নিয়েছিল অভিযোগকারিণী তরুণীর ভালো টাকা পয়সা আছে। তারপর সে তরুণীকে বলে ব্যবসা বাড়ানোর জন্য অনেক টাকা প্রয়োজন, তাকে ব্যবসার অংশীদার করার টোপও দেয় সে। সেই কথায় বিশ্বাস করে তরুণী তার অ্যাকাউন্ট থেকে 31 লক্ষ ট্রান্সফার করেন রাজদীপের অ্যাকাউন্টে। এরপর থেকে রাজদীপ তরুণীকে এড়িয়ে যেতে শুরু করে, ফোন ধরাও বন্ধ করে দেয়। তখন তরুণী পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে, পূর্ব যাদবপুরের এই তরুণী তার প্রথম শিকার নন। কাশীপুর থানায় তার বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে। সেখানেও একই কৌশলে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে রাজদীপের বিরুদ্ধে। আরও অনেক তার ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে জানতে পারছেন তদন্তকারীরা। অনেকে লোকলজ্জায় ভয়ে অভিযোগ করেননি, এমনকি কয়েকটি ক্ষেত্রে অভিযুক্ত তাদের ভয় দেখিয়েছেন বলেও জানতে পারছে পুলিশ। প্রতারণার টাকায় দামি পুরনো গাড়ি কেনার পাশাপাশি আর কোনো খাতে লাগানো হয়েছে, জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।